হঠাৎ করে বাংলাদেশে একটা উদ্ভট রাজনৈতিক কালচার তৈরি হয়েছে। সেই উদ্ভট রাজনৈতিক কালচারে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় থাকলে রাজা মহারাজা, আর ক্ষমতায় না থাকলে তাকে উষ্ঠা মেরে দেশান্তরী করা, কখনো কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। এই যে উদ্ভট রাজনৈতিক সংস্কৃতি তৈরি হলো আমার দেশে, যেটা এর আগে হয়তো ছিল কিন্তু এতটা তীব্র অবস্থায় ছিল না। গত এক বছরে, গত 13-14 মাসে সেই অবস্থাটা তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এক ধরনের হিংসার চাষ হয়েছে আমাদের দেশে নানাভাবে। একজন দোষী কিংবা দুইজন দোষী, সেই একজন দুইজনের সঙ্গে আরো 200 জনকে দোষী হিসেবে লিস্টে নাম নিয়ে আসা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে শায়েস্তা করার জন্য। কখনো সেটা ব্যক্তিগত দ্বন্দ্ব, কখনো সেটা পারিবারিক দ্বন্দ্ব, নানা দ্বন্দ্বের ব্যাপারগুলো রাজনৈতিক ইকুয়েশনে চলে আসছে এবং ক্ষমতাশীলরা মনে করছে যে আমরা মহা পরিক্রমশালী, মহা দাপটে তারা অবস্থান করছেন, আর যাদের ক্ষমতা নেই তারা মনে করছেন এই বুঝি বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে অথবা দেশের বাইরে পালাতে হবে। বাংলাদেশের এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ এবার শোনা গেল বিএনপির এক নেতার মুখে। বিএনপির এক নেতা তিনি যখন মন্তব্য করেন যে বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে সবাইকে বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে, এই মন্তব্যই বলে দেয় বাংলাদেশের রাজনৈতিক কালচার কোথায় গিয়ে ঠেকেছে। কি অবস্থা বাংলাদেশের রাজনৈতিক কালচারের, কেন এই মন্তব্য আসলো, একটু বোঝার চেষ্টা করব। ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমন একটা জায়গায় গিয়েছে যে ক্ষমতায় থাকলে অনেক কিছু করা সম্ভব, যা ইচ্ছা তাই করা সম্ভব। যেটা ঠিক সেটাও করে, যেটা ঠিক না সেটাও করে, যেটা একেবারেই ন্যাক্কারজনক সেটাও করে। ক্ষমতার দাপটে মনে করে যে মুই কি হনুরে। এই যে মুই কি হনুরে সংস্কৃতি, যেটা আমরা বিগত সরকারের সময় দেখেছি, মুই কি হনুরে এই ব্যাপারটা বিগত সরকারের পতনটাকে নিশ্চিত করেছে। তার আগের সরকারকেও দেখেছি, এই সরকার আসার আগে 2008-এর আসার আগে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসনামল দেখেছি। মূলত তার আগের দুই শাসনামলটা ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু 2001 থেকে 2006-এ যে চিত্র দেখেছি সেই চিত্রটা বহুগুণে বাড়তে দেখেছি 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে, এবং গত এক বছরে আওয়ামী লীগের পতনের পরে সেটা আরো বহুগুণ বেড়ে গেল। এই যে বহুগুণ প্রতিনিয়ত বাড়ছে, এখন রাজনৈতিক সংস্কৃতি হয়েছে তুমি ক্ষমতায় থাকলে সবকিছু তোমার দখলে, আর ক্ষমতায় না থাকলে তোমাকে হতে হবে দেশান্তরী অথবা বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে। তেমনি একটা উদাহরণ বোধহয় এটা দেয়া যায়। বিএনপির এক নেতা তিনি মন্তব্য করলেন, জয় দিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি মন্তব্য করলেন, বিএনপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগরে যেতে হবে। কোথায়, কে মন্তব্য করলেন? বিএনপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগরে যেতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, তা না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং আমি আপনি কেউই ভালো থাকব না। এই যে মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নে এই মন্তব্যটা তিনি করেছেন, এই মন্তব্যটা চাঁদপুরে যে মন্তব্যটা তিনি করলেন, সেই মন্তব্যটা কি বার্তা দেয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে? তিনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় না যায় তাহলে আমাদের সবাইকে বঙ্গোপসাগরে যেতে হবে। তার মানে আমাদের সব কারো অস্তিত্ব থাকবে না। কেন অস্তিত্ব থাকবে না? আপনি ক্ষমতায় না থাকলে, যদি আপনার এদেশে অস্তিত্ব না থাকে, তাহলে আপনি কেমন রাজনীতির সংস্কৃতি তৈরি করলেন যে আপনার অস্তিত্বই বিলীন হয়ে যাবে? ধরা যাক, একটু উদাহরণই দেওয়া যাক। ধরা যাক যে গত বছর শেখ হাসিনা সরকারের পতন হলো। শেখ হাসিনা সরকারের পতনের ফলে শেখ হাসিনা সরকারে যারা দোষী ছিল
তাদের মানে দোষ গুণ এগুলো বিচার বিশ্লেষণ করে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে, সেগুলো অপরাধ প্রমাণের মাধ্যমে সেগুলোর বিচার হবে। সেটা একটা মানে কন্টিনিউ প্রসেস, এবং সেটাই ভালো প্রসেস, সেটাই সঠিক প্রসেস। কিন্তু সেটার পরিবর্তে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে দমন, পীড়ন এবং টর্চার, মামলাবাজি, মিথ্যা মামলাবাজি, একটা মামলায়, একটা ভুয়া মামলায় 200, 250, 400, 500 জনকে আসামি করা। এই যে টেন্ডেন্সি দেখলাম, মানে মামলা করে মামলার এজাহারপত্র আসামিদের, ওই লিখিত আসামিদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া যে আপনার নাম মামলায় এসেছে, আপনি হয় টাকা দেন, তা না হলে মামলায় ভুক্তভোগী হন। এই যে টেন্ডেন্সি, তারপরে টাকা নেওয়া, তারপরে জামিন পাবে একজন আসামি, তাকে জেল গেটে যেন হেনস্থা করা না হয় তার জন্য আবার টাকা যদি না দেয় তাহলে জেল গেটে আবারও মব তৈরি করে তাকে পুলিশের হাতে তুলে দেয়া এবং নতুন আরেকটি মামলায় তাকে ফাঁসানো। এই যে ধারাবাহিকভাবে একটা সিন্ডিকেটের মাধ্যমে, এবং সেই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা, এই কর্মকাণ্ড যেটা চলছে, এই কর্মকাণ্ড আজকে যারা চালাচ্ছেন, কালকে যখন তারা ক্ষমতাহীন হবেন কিংবা মানে তাদের ওই পাওয়ারটা, এই কাজগুলো করার পাওয়ারটা থাকবে না, তাহলে তারাও কি আওয়ামী লীগের লোকজন যেভাবে দেশের বাইরে পালিয়ে গেছে, তারাও কি সেভাবে দেশের বাইরে পালিয়ে যাবে? তাদেরও দেশে থাকা হবে না? ধরা যাক আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গিয়েছে, ক্ষমতা হারিয়েছে, আর পতন হয়েছে, এই কারণে আওয়ামী লীগ সব দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা কেউ নেই। এরপরে প্রফেসর ইউনূস সরকার এসেছে। আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় থাকাকালীন নিজেদেরকে মানে মহারাজা ভাবত এবং যা ইচ্ছা তাই করেছে, যা খুশি তাই করেছে, যে সিদ্ধান্ত নিতে ইচ্ছা হয়েছে সেই সিদ্ধান্ত নিয়েছে, মানে কোনো বাজ বিচার ছিল না। ঠিক একই রকমের রীতি কিন্তু প্রফেসর ইউনূস সরকার, যেটা মানে অরাজনৈতিক সরকার, সেই সরকারের আমলেও আমরা দেখছি। এই সরকারেরও টেন্ডেন্সি আমরা দেখছি যে মানে আমরা অনেক ক্ষমতাশীল, আমরা যা বলবো তাই হবে। সংবাদ মাধ্যমে সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছে কিনা সেই প্রশ্ন আসছে, কথার স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসছে, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলো এর আগের সরকারের আমলেও হয়েছিল। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, এই কারণে আওয়ামী লীগের সবাইকে দেশের বাইরে চলে যেতে হলো, তারা দেশে থাকতে পারলো না। এরপরে তাহলে কি ব্যাপারটা এরকম হবে যে প্রফেসর ইউনূসের সরকার যারা আছেন, দায়িত্বে আছেন, তারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন, তারাও দেশের বাইরে চলে যাবেন, তারা আর দেশে থাকতে পারবে না, তারা দেশে থাকার আর অধিকার রাখবে না। এরপরে বিএনপির নেতা যেটা বলছেন, চাঁদপুরের নেতা, তিনি যেটা বলছেন যে তারা ক্ষমতায় যদি না যেতে পারে তাহলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাহলে কি ব্যাপারটা এরকম যে বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে, এই পরিস্থিতি এরকম এই কারণেই হবে যে গত 1 বছরে বিএনপি ক্ষমতায় থাকার মতো চর্চাগুলো করেছে সারা দেশে, এবং সেই চর্চার ফলে এক ধরনের শত্রু বানিয়ে ফেলেছে সারা দেশে। সেই শত্রুতার দ্বারা আক্রান্ত হবে তারা, যদি তারা ক্ষমতাসীন না হয়। এই ভয়টা কি? এই ভয়টা কেন হবে? যদি আগামীতে নির্বাচনে বিএনপি ক্ষমতায় না যায়, ধরা যাক যে জামাত ক্ষমতায় গেল কিংবা জাতীয় পার্টি ক্ষমতায় গেল, বিএনপিকে কেন দেশ ছাড়তে হবে? বিএনপিকে কেন বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে? কিংবা ধরা যাক যে বিএনপি ক্ষমতায় গেল, তাহলে জাতীয় পার্টি কিংবা জামাত যদি মনে করে যে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, কেন মনে করবে? কেন তারা দেশে থাকবে না? তারা তো দেশের নাগরিক। হ্যাঁ, দেশের নাগরিক দেশে থাকবে যদি সে কোনো একেবারে স্পেসিফিক ক্রাইম করে, স্পেসিফিক অপরাধ করে, যে অপরাধের জন্য তাকে শাস্তির আওতায় আনা উচিত, মিথ্যা অভিযোগ না, বানোয়াট অভিযোগ না, মানে জামিন না দেওয়ার ঘোষণা না, জামিন না দিয়ে কারাগারে পচানোর এক ধরনের মানে পাওয়ার খাটানো না, এই ব্যাপার না। একেবারে সত্যি সত্যি যাদের অপরাধ আছে তাদের বিচার হবে। যদি সেই প্রক্রিয়ায় দেশ আমরা চালাতে পারি, তাহলে তো কাউকেই দেশ ছেড়ে পালাতে হবে না। এই যে দেশ ছেড়ে পালানো, 15 বছরে আওয়ামী লীগের যে হুঙ্কার আমরা দেখেছি, এবং নিজেকে অপরাজেয় ভাবা, সেই অপরাজেয় ভাবার ব্যাপারটা 5 আগস্টে আমরা ভিন্ন রূপ দেখেছি। 5 আগস্টে পতনের সময় শেখ হাসিনা সরকারের নানা ধরনের সমালোচনার ব্যাপারগুলোর কারণে বঙ্গবন্ধুর স্ট্যাচু আক্রান্ত হয়েছে, স্বাধীনতার বিভিন্ন ফলক আক্রান্ত হয়েছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি আক্রান্ত হয়েছে, মুক্তিযুদ্ধ পর্যন্ত আক্রান্ত হয়েছে। এখন যদি এরপরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ কখনো ফিরে আসে, 10 বছর 20 বছর পরে যদি ফিরে আসে,
তাহলে আওয়ামী লীগ কি বিএনপি জামাত সহ যারা এই তাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে এর চাইতে 10 গুণ শক্তিশালী প্রতিশোধ নেবে? এই ব্যাপারগুলো এখন যদি প্রতিশোধটা এরকম হয় যে এই সরকার শেখ হাসিনার গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর বানিয়েছে, এখন ব্যাপারটা এরকম হবে যে শেখ হাসিনাও এরকম স্পেসিফিক ডক্টর ইউনূসের কোনো ভবন কিংবা অন্য রাজনৈতিক দলের কোনো ভবনকে একটা বিশেষ জাদুঘর বানাবে কিংবা বিশেষ রকমের ইয়া হবে, কিংবা ব্যাপারটা কি এরকম যে প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংকের যে প্রধান ভবন সেটা আওয়ামী লীগের কার্যালয় হয়ে যাবে? যদি সেই রাজনীতি চলতে থাকে বাংলাদেশে, তাহলে আমরা কোনো শুভ কাজ করছি না, আমরা কোনো শুভ বার্তা দিচ্ছি না। এই যে বিএনপি নেতার যে মন্তব্য, এই মন্তব্যটা যদি বিশ্লেষণ করে রাজনীতিবিদরা যে আমাদের কর্মকাণ্ড এমন হওয়া উচিত নয় যে আমাদেরকে বিদেশে পাড়ি দিতে হবে, আমাদেরকে দেশের মাটি ছাড়তে হবে, পরিবার আত্মীয় স্বজন ছেড়ে পলাতক জীবন যাপন করতে হবে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, ইনক্লুসিভ সমাজ তৈরি করতে হবে যে সমাজে সবাই বাস করবে। পৃথিবীর বহু দেশেই একদল ক্ষমতায় আসে আর একদল ক্ষমতায় যায়, এটাই রীতি। আমরা 2001 পর্যন্ত অন্তত আমরা 90, 96, 2001, 2001 পর্যন্ত 15 বছরে তো এরকম সংস্কৃতি দেখিনি যে দল ক্ষমতায় গেছে অন্য দলকে দেশছাড়া করেছে, কিংবা অন্য দল যখন আবার ক্ষমতায় গেছে ক্ষমতায় থাকা ওই দলকে দেশছাড়া করেছে, সেরকম সংস্কৃতি তো দেখিনি। হঠাৎ করে এই সংস্কৃতিটা আমরা চালু করলাম কেন? ব্যাপারটা হঠাৎ করে এই কারণেই বলছি যে 2006-এ বিএনপি গভর্নমেন্ট পড়ার পরে যে লগি বৈঠার আন্দোলন অনেক বেশি সমালোচিত হয়েছে। সেই যে লগি বৈঠার আন্দোলন, মানুষকে পিটিয়ে মেরে ফেলার যে পদক্ষেপ, সেটা যেমন নিন্দনীয় ছিল, ঘৃণিত ছিল, তেমনি 2024-এর 5 আগস্টের পরে সারা দেশে যা হয়েছে সেটাও ঘৃণিত, সেটাও নিন্দনীয়, সেটা হওয়ার কথা নয়। সেটা কখনো 71-এর চেতনার সঙ্গে, 71-এ যে মহান ব্রত নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম, একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে, একটা স্বপ্নের দেশ হবে, লাল সবুজের পতাকা পেয়েছিলাম, সেই যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভুলণ্ঠিত হয়েছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আজকে যারা মামলার বিজনেস করছেন, আজকে যারা মামলাবাজি করছেন, তারা আগামীকালকে ঠিক এই কাজেরই শিকার হবেন, তারা তখন ভুক্তভোগী হবেন। এবং এই যে প্রতিনিয়ত টার্ন বাই টার্ন প্রতিশোধের রাজনীতি, এটা একসময় আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করবে। সুতরাং আমার মনে হয় যে রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যেন বিএনপি নেতার মতো এরকম উপলব্ধি না হয়, ক্ষমতায় যেতে না পারলে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।